আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। দর্শক, বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। বিশেষ এই পর্বে আজ আমরা আলোচনা করব ইসলামী শরিয়ার আলোকে ফিনটেক কতটা গ্রহণযোগ্য এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য আমার সঙ্গে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমার সাথে আছেন বাহরাইনের এওফি সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার ও অডিটর, আইএফএ কনসালটেন্সির হেড অফ একাডেমি মুফতি মুবাশশর আলী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এছাড়াও উপস্থিত আছেন বাহরাইনের এওফি সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার অ্যান্ড অডিটর ও ওয়ার্কিং গ্রুপ মেম্বার, সোনালী ব্যাংক পিএলসির ইসলামী ব্যাংকিং ডিভিশনের কর্মকর্তা ডক্টর জাহিদুজ্জামান জাহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমরা মুফতি মুবাশশর আলী আপনার কাছে জানতে চাই, ইসলামী ফিনটেক কি এবং বাংলাদেশে এর বর্তমান অবস্থা কেমন? এখানে শরিয়া কমপ্লায়েন্স কিভাবে নিশ্চিত করা হয়, আর এই যে ঐতিহ্যবাহী ইসলামী ব্যাংকিং আছে এর সাথে এটা কিভাবে আলাদা, এ বিষয়ে একটু বলবেন। ইসলামিক ফিনটেক বোঝার পূর্বে আমরা যদি প্রথমে ফিনটেক কি, ফিনটেকের উদ্দেশ্য কি, এই জিনিসটা বুঝি ছোট্ট করে, তাহলে ইসলামিক ফিনটেকটা বোঝা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি যখন আপনার কোনো অর্থনৈতিক লেনদেন কিংবা অর্থনৈতিক যে কোনো কাজ প্রযুক্তির মাধ্যমে সম্পাদন করবেন, তখন সেটাকে আমরা ফিনটেক বলি। ফাইন্যান্সিয়াল টেকনোলজি, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফিনটেক। ইসলামিক ফিনটেকটা তাহলে মূলত কি? ইসলামিক ফিন্যান্সের মৌলিক যে নিষিদ্ধ বিষয়গুলো, যেমন হচ্ছে রিবা, ইন্টারেস্ট, গরার, আনসার্টেনিটি, কিমার, গ্যামলিং, তারপর হচ্ছে মনোপলি, সিন্ডিকেট, এই ধরনের বিষয়গুলো থেকে যখন একটা ফিনটেক সার্ভিস মুক্ত থাকবে, পাশাপাশি ফিনটেক সার্ভিসের সকল কার্যক্রম যখন শরিয়া বোর্ডের তত্ত্বাবধানে এবং ইসলামিক ফিন্যান্স স্কলারদের তত্ত্বাবধানে পরিচালিত হবে, তখনই সেটিকে আমরা ইসলামিক ফিনটেক বলতে পারি। যেমন কোনো প্রতিষ্ঠান যদি মোবাইল অ্যাপের মাধ্যমে কিংবা ডিজিটালি বিমা সার্ভিস প্রদান করে, তাহলে সেটিকে আমরা ফিনটেক বলতে পারি, তবে সেটিকে আমরা ইসলামিক ফিনটেক বলতে পারি না। ইসলামিক ফিনটেক হওয়ার জন্য তাকে অবশ্যই তাকাফুল সার্ভিস চালু করতে হবে, শরিয়ার কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে, শরিয়া বোর্ড নিশ্চিত করতে হবে। আমাদের সমাজে আমরা বর্তমানে ফিনটেকের বহুল প্রচলিত কিছু লেনদেন আছে, যেগুলোতে আমরা নতুন নতুন অনেক সার্ভিস অফার করে থাকে। আমরা না জেনে না বুঝে হয়তোবা সেই সার্ভিসগুলো অ্যাডপ্ট করি, সেই সার্ভিসগুলো গ্রহণ করি। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় উল্লেখযোগ্য, সবারই বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি নতুন সার্ভিস আমরা যখন গ্রহণ করব, তার পূর্বেই নিকটস্থ কোনো স্কলারদের সহযোগিতা নিতে হবে। দেখা যায় যে অনেক এই ধরনের প্রচলিত সার্ভিস আছে, যেমন অ্যাড মানি করলেই আপনাকে ক্যাশব্যাক দেওয়া হবে। এই ধরনের সার্ভিস যেগুলো আছে, এই সার্ভিসগুলোতে অনেক সময় দেখা যায় যে রিবার সম্পৃক্ত থাকে। সুতরাং এক্ষেত্রে সবার সতর্কতা কাম্য। জনাব ডক্টর জাহিদুজ্জামান জাহিদ, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, ইসলামিক ফিনটেকে এআই এবং গ্রিন এআই এর ব্যবহার কিভাবে পরিবেশগত স্থায়িত্ব এবং এসডিজি অর্জনে সাহায্য করছে? আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের কৃষি ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিংয়ের উদাহরণসহ আমাদেরকে এই বিষয়টা একটু বলবেন। বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এটা যে শুধুমাত্র বিজনেস এফিসিয়েন্সি বাড়াচ্ছে বিষয়টা সেরকম নয়, এর পাশাপাশিও এর সাথে সোশ্যাল ইম্প্যাক্ট, এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। ধরুন আমরা যদি বিবেচনা করি বা আমরা যদি উদাহরণ হিসেবে এরকম বিবেচনা করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কোনো একটা এলাকার সেখানের সয়েল, ওয়েদার এবং এরকম পরিবেশগত বিষয়গুলো ডেটা বিশ্লেষণ করে একটা প্রোগ্রাম ডেভেলপ করা হলো। কোনো একজন কৃষক সে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে প্রোগ্রামটা ডেভেলপ করা হলো, অ্যাপ্লিকেশনটা, তার মাধ্যমে সে আসলে ব্যবহার করছেন যে আসলে সে কীভাবে কৃষি খাতে এটা উন্নয়ন করা যায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা করবে সেটা হলো সে ডেমোগ্রাফিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে সে কৃষককে জানাবে কখন আসলে এখানে ইরিগেশনটা শুরু করতে হবে, ফার্টিলাইজারের পরিমাণ কেমন দিতে হবে এবং কখন কখন কিভাবে ওষুধ দিতে হবে। যদি এই প্রোগ্রামটা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এই কৃষক পূর্ব থেকে জানতে পারে, তাহলে উনি যেটা করতে পারবেন যে এই জায়গায় কস্ট কমবে, ইয়েল্ড বাড়বে
এবং রিসোর্স ওয়েস্টেজও কিন্তু কমে যাবে। যদি আমরা ইসলামিক ফিনটেককে এইখানে অ্যাডপ্ট করি তাহলে যেটা ঘটবে, ইসলামিক ফিনটেকের মাধ্যমে, মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে যদি মুদারাবা বা মুশারাকা ভিত্তিক কোনো একটা প্রোডাক্ট যদি এখানে লঞ্চ করা হয়, সেক্ষেত্রে কৃষকের প্রোডাক্টিভিটি যেহেতু বাড়বে, সে কারণে এখানে যারা ইনভেস্টর আছে সাহেব আল মাল, তাদের ঝুঁকিটাও কমবে। ডিজাস্টার ফাইন্যান্সিংয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা করতে পারে সেটা হলো সে স্যাটেলাইটের থেকে ডেটা অ্যানালিসিস করবে, এরপরে ওয়েদার প্রিডিকশন করে বুঝতে পারবে যে আসলে সামনে কোনো একটা সময় ঘূর্ণিঝড় বা কোনো রকমের ক্যালামিটিজ এগুলো যদি আসে, তাহলে তাকাফুল অথবা আমাদের ওয়াকফ ফান্ড যেটা আছে সেটা থেকে একটা পূর্ব প্রস্তুতি নেবে যে দুর্যোগ যদি হয়ে যায় তারপরে তাদেরকে কিভাবে সহায়তা দেওয়া যাবে, ফাইন্যান্সিংটা কিভাবে করা যাবে, কোন প্রোডাক্টটা তখন লঞ্চ করা যাবে। এবং আরও একটা বিষয় এখানে জড়িত, সেটা হলো গ্রিন এআই। গ্রিন এআইটা হলো নতুন একটা কনসেপ্ট। সেটা হলো আমরা যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে চাই তখন আমাদের হিউজ এনার্জি এখানে ইউজ করতে হয়, কিন্তু যদি কম এনার্জি ইউজ করে লাইট ওয়েটের মাধ্যমে আমরা যদি হাই পারফরমেন্স পেতে চাই, সেই যে প্রোগ্রামটা সেটা হলো গ্রিন এআই। বাংলাদেশের প্রেক্ষাপটে আর্টিফিশিয়ালের আসলে এই আপডেটেড ভার্সনটাই বেশি দরকার, কারণ আমাদের এনার্জি কনজিউমের যে ইস্যুটা আছে সেই জায়গায়। সর্বশেষ আমি যেটা বলতে পারি আপনার প্রশ্নের প্রেক্ষিতে, যে ফাইন্যান্সিয়াল টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং গ্রিন এআই এটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য একটা এথিক্যাল, ট্রান্সপারেন্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল একটা সলিউশন হতে পারে। জি, অনেক অনেক ধন্যবাদ মুফতি মুবাশশির আলী। আপনার আরেকটা প্রশ্ন এই বিষয়ে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে ফিনটেক কিভাবে ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সকে উন্নত করতে পারে? এর বাইরেও বিশেষ করে জাকাত, ওয়াকফ, মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে এগুলো কিভাবে আরও উন্নত করা যায়, এর মাধ্যমে ব্লকচেইন প্রযুক্তির ভূমিকাটা কি, এই বিষয়টা একটু বলবেন। আমরা যদি দেখি ব্লকচেইন, ফিনটেক এগুলোর যে উদ্দেশ্যটা, অন্তর্নিহিত উদ্দেশ্য ডিসেন্ট্রালাইজেশন, তারপরে সবার হাতে হাতে পৌঁছে দেওয়া, এবং ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের যে উদ্দেশ্য, অর্থাৎ মানুষের মাঝে অর্থনৈতিক ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করা, এটা পুরোপুরিভাবে ফিনটেকের মাধ্যমে, ব্লকচেইনের মাধ্যমে প্রতিষ্ঠিত করা অবশ্যই সম্ভব এবং আরও সহজভাবে সম্ভব। আপনি যদি চিন্তা করেন, আপনি একটা ফাউন্ডেশনকে জাকাত দিচ্ছেন, আপনি একটা ফাউন্ডেশনকে দান করছেন, এখন ওই ফাউন্ডেশনটাকে আসলে আপনার দানটা সঠিক জায়গায় পৌঁছে দিচ্ছে কিনা, এটা আপনি কীভাবে নিশ্চিত করবেন? আমাদের সমাজে এটা নিশ্চিত করি আমরা অডিটের মাধ্যমে, কিংবা তাদের স্বচ্ছতার মাধ্যমে, কিংবা তাদের ফেসবুকের কোনো বক্তব্যের মাধ্যমে। কিন্তু এখানে যদি আপনি ব্লকচেইনকে ইমপ্লিমেন্টেশন করেন, তাহলে খুব সহজেই আপনি এটাকে ট্রেস করতে পারবেন যে আপনার এই টাকাটা আসলে কোথায় যাচ্ছে, কোথায় এটা আসলে বিনিয়োগ হচ্ছে। আমরা যদি বহির্বিশ্বে দেখি, বিশেষত মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে এই ধরনের প্রযুক্তি সবাই ব্যবহার করছে, এবং এই ধরনের প্রযুক্তির মাধ্যমে আপনি একটা দেশের গণ্ডির ভিতরে থাকছেন না, একটা ক্রস বর্ডার ট্রানজ্যাকশন করা আপনার জন্য খুব সহজেই সম্ভব। যেমন আফ্রিকার কোনো একটা অঞ্চলে কিছু মানুষ খুব দরিদ্র পীড়িত অবস্থায় আছে, তাদের জাকাত প্রয়োজন, কিংবা তাদের কোনো হেল্প প্রয়োজন, সেক্ষেত্রে আপনি আপনার এখানে বসে তাদেরকে আপনি হেল্প করতে পারেন ফিনটেকের মাধ্যমে। সেখানে যদি ব্লকচেইন প্রযুক্তিও থাকে, তাহলে আপনি এটা নিশ্চিত করতে পারবেন যে আপনার টাকাটা জায়গা মতো এবং যথাযথ হকদারের কাছেই পৌঁছেছে। মোট কথা আমরা যদি বলতে চাই, যখন আপনি ওয়েব 3-তে আসবেন, ওয়েব 3 টেকনোলজি যখন আপনি আসবেন, তখন ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সটা ভিতরে আরও ট্রান্সপারেন্সি বৃদ্ধি করবে, এবং এটাকে, এই কাজটাকে আরও এফিসিয়েন্সি করবে, এবং আপনার সময় অপচয়কে রোধ করবে ইনশাল্লাহ। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর জাহিদুজ্জামান জাহিদ। আপনি তো আসলে ইসলামী ফাইন্যান্স নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন, বিশ্বের বিভিন্ন দেশে আপনি গিয়েছেন, তো গ্লোবাল প্রেক্ষাপটে বাংলাদেশের ইসলামিক ফিনটেক কিভাবে তুলনা করবেন আপনি? আমি যদি তুলনা করতে চাই, আমাদের কাছের যে দুটো দেশ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার প্রেক্ষাপটে যদি আমি বলতে চাই, তাহলে ইন্দোনেশিয়া তারা যে ইসলামিক ব্যাংকিং বা ফাইন্যান্সের ফিনটেকের পার্টে তারা যে এগিয়েছে, এটা হলো তাদের এন্টারপ্রেনারশিপটার মাধ্যমে তারা আসলে এখানে তারা একটা বড় জায়গা দখল করে রাখছে। আর মালয়েশিয়া হলো তারা রেগুলেটরি পার্ট থেকে, কমপ্লায়েন্সের দিক থেকে তারা এগিয়ে যাওয়া, এবং তাদের ফাইন্যান্সিয়াল টেকনোলজির মার্কেটটা আসলে ডেভেলপড হয়েছে। আর বাংলাদেশের সবথেকে বড় যে স্ট্রেংথ, সেটা হলো আমাদের ডিজিটাল মোবাইল ফোনের এইটার পেনিট্রেশন, যে অনেক মানুষ আসলে 95% প্রায় স্মার্টফোন ব্যবহার করে। এটাকে যদি কাজে লাগানো যায়, তাহলে আমরা এই ক্ষেত্রে বেশ ভালো করতে পারবো। আমাদের এখন যেটা দরকার, সেটা হলো রেগুলেটরদের মাধ্যমে একটা এদেরকে নিয়ন্ত্রণ করা, পাশাপাশি তাদেরকে গাইড করা এবং রিস্ক মিটিগেট করার একটা পদ্ধতি যদি আমরা করতে পারি, তাহলে আমরা
গ্লোবালি আমরাও শুধুমাত্র যে একটা এক্সাম্পল স্থাপন করতে পারবো শুধু তাই না, আমরা গ্লোবাল লিডারও হতে পারি। মুফতি মুবাশির আলী, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, বাংলাদেশে যারা পলিসি মেকার আছে তাদের কাছে ইসলামী ফিনটেক প্রমোট করার জন্য কিভাবে আপনি সুপারিশ করতে চান এবং এই সুপারিশের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা, নৈতিকতা এই উভয় কিভাবে নিশ্চিত করা সম্ভব হয়? আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং এওফির মানদণ্ডগুলো কিভাবে একীভূত করা যায়, এই বিষয়গুলো একটু বলবেন। একটা প্রজেক্ট কিংবা কোনো উদ্ভাবন যদি পলিসি মেকারদের নজরে না আসে এবং পলিসি মেকাররা যদি এখানে বিশেষ দৃষ্টি না দেয়, তাহলে কিন্তু উদ্ভাবকরা, ইনোভেটার্সরা এখানে সাপোর্ট পান না। এক্ষেত্রে পলিসি মেকারদের বিভিন্নভাবে এখানে সহযোগিতার সুযোগ আছে। আমরা যদি বহির্বিশ্বের দিকে তাকাই, বিভিন্ন জায়গায় ইসলামিক ফিনটেকের জন্য আলাদা রেগুলেশন রয়েছে। ইসলামিক ফিনটেকের জন্য স্যান্ডবক্স তৈরি হয়, যার মাধ্যমে রেগুলেটরসরা, পলিসি মেকার্সরা তারা প্রজেক্টের আওতায় দেখেন যে কীভাবে কী কী সমস্যা এখানে রয়েছে, একটা প্রজেক্টের আওতায় কী কী সমস্যা হতে পারে, সেগুলো পর্যালোচনা করার পরে তারপরে তারা আইন প্রণয়ন করেন। তো আমাদের দেশেও ফিনটেক নিয়ে বিভিন্ন রেগুলেশন হচ্ছে, কিন্তু ইসলামিক ফিনটেক নিয়ে আমরা এখন পর্যন্ত বিভিন্ন রেগুলেশন কিংবা কোনো স্যান্ডবক্স আমাদের এখনও চোখে পড়েনি। পলিসি মেকারদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে তারা বাংলাদেশের ইসলামিক ফিনটেক যারা বর্তমানে ইসলামিক ফিনটেক যারা কাজ করছেন এবং ক্রাউড ফান্ডিং নিয়ে যারা কাজ করছেন, তাদেরকে বিশেষ পলিসির মাধ্যমে তাদেরকে ট্রেনিং প্রদান করা এবং তাদেরকে রুলস রেগুলেশনের ভিতরে নিয়ে আসা, যেন কেউ স্ক্যাম করতে না পারে, যেন কেউ ধোঁকাবাজি করতে না পারে, মানুষকে সরল বুঝিয়ে। বিশেষত যখন ইসলামের নাম আসে তখন মানুষের প্রতি একটা সফট কর্নার তৈরি হয় এবং মানুষ খুব ঝুঁকে যায় এর প্রতি। তো এই ক্ষেত্রে পলিসি মেকারদের কাজ করা প্রয়োজন খুব দ্রুত। পাশাপাশি আওফির এই পর্যন্ত ইসলামিক ফিনটেকের উপর একটা স্ট্যান্ডার্ড আছে, বাট ওইটা এখনও খুব ইনহ্যান্স না। আমরা যতটুকু জানতে পেরেছি আওফি নিয়ে কাজ করছে, ইসলামিক ফিনটেক নিয়ে একটি স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে ওরা একটি স্ট্যান্ডার্ড ইনশাল্লাহ ওনারা খুব শীঘ্রই প্রণয়ন করবেন। তো এই স্ট্যান্ডার্ডটা যদি বাংলাদেশ ব্যাংক তার বিধিমালায় নিয়ে আসে এবং সেটা পর্যালোচনা করে একটা কাস্টমাইজ একটা আইন প্রণয়ন করে, তাহলে এটা আমাদের যারা শারিয়া ব্যাকগ্রাউন্ডে আছে, ইসলামিক ফিনটেক নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য উপযোগী হবে এবং শারিয়া গভর্নেন্সটা নিশ্চিত হবে ইনশাল্লাহ। জনাব ডক্টর জাহিদুজ্জামান জাহিদ, আপনার কাছে জানতে চাই ইসলামী ফিনটেকে সুকুক এবং অ্যাসেট টোকেনাইজেশনের মতো ইনোভেশনগুলো কিভাবে অর্থনৈতিক অন্তর্ভুক্তি বাড়াতে পারে, এর মাধ্যমে বাংলাদেশের যে হালাল ট্যুরিজম আছে, এগ্রি বিজনেস আছে, এগুলোর প্রয়োগ কিভাবে হতে পারে এবং ইসলামী ফাইন্যান্সে এগুলো কিভাবে আরও উন্নতি করতে পারে, এই বিষয়টা বলবেন। ট্রেডিশনাল ফাইন্যান্সিং সিস্টেমে বড় প্রজেক্টে যখন কোনো ফান্ড দরকার হয়, তাহলে ইনভেস্টর সাধারণত যারা লার্জ ইনভেস্টর, যাদের পয়সা অনেক বেশি, তারা এখানে ইনভেস্ট করে থাকে, যেটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে একটা বড় রকমের বাধা। কিন্তু সুকুক এবং অ্যাসেট টোকেনাইজেশনের বিষয়ে যেটা হতে পারে, ফ্র্যাকশনাল ওনারশিপের মাধ্যমে, অর্থাৎ একটা ওনারশিপকে ছোট ছোট ইউনিটে ভাগ করে সেটার মালিকানা ডিস্ট্রিবিউট হতে পারে। যদি একটা হালাল ট্যুরিজমের একটা রিসোর্ট অ্যান্ড হোটেল যদি কেউ বানায় এবং সেটাকে যদি সুকুক বেস প্রজেক্ট যদি এখানে করে, তাহলে যারা ডায়াসপোরা আছে অথবা যারা ইয়াং লোকাল ইউথ যারা আছে বা লোকাল ফার্মার যারা আছে, লোকাল যে কেউ, তারা কিন্তু এই ছোট ইউনিটে এই ডিজিটাল টোকেনটা ক্রয় করে তারপরে এখানে মালিকানার অংশগ্রহণ করতে পারে। সেকেন্ডলি আর একটা হলো, আপনি যেটা বললেন যে এগ্রি বিজনেসে কীরকম হতে পারে, যে ধরে নেন একটা এগ্রিকালচারাল প্ল্যান্ট প্রসেসিংয়ের এটা টোকেনাইজেশন করা হলো, যদি করা হয় তাহলে যেটা হবে, এখানেও তো ফ্র্যাকশনাল ওনারশিপটা টোকেনাইজেশনের মাধ্যমে ডিস্ট্রিবিউট করার একটা অপশন তৈরি হবে। তখন ফার্মাররা, যারা লোকাল ফার্মার আছে, তারা কিন্তু এখানে কন্ট্রিবিউট করতে পারবে। যদি এরকমের ছোট ছোট উদ্যোক্তা বা ছোট ছোট যারা লোকাল ফার্মার, ডায়াসপোরা যারা আছে, অন্যান্য যারা আছে, এরা যদি এই রকমের ফ্র্যাকশনাল ওনারশিপের মাধ্যমে তারা যদি এই ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিতে কন্ট্রিবিউট করে, এটা বড় রকমের একটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ইম্প্যাক্ট এখানে তৈরি হতে পারে। ইসলামিক ফিনটেকের পার্টের যেটা মহসির ভাই যেটা বললেন, যে আমরা এই টোকেনাইজেশন যেটা চালু করব বা ইসলামিক সুকুক যেটা আমরা করব, সেখানে আমাদের ইসলামিক শরিয়ার প্যারামিটারগুলো আসলে যথাযথভাবে নিশ্চিত হওয়াটা জরুরি। আর সেটা যদি করা যায়, তাহলে অ্যাসেট টোকেনাইজেশন, সুকুক, এটা একটা বড় রকমের ইম্প্যাক্ট তৈরি করতে পারে গ্লোবাল দেশের ন্যাশনাল ইকোনমিতে, যেটা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন থেকে শুরু করে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বড় রকমের একটা অবদান রাখতে পারে বলে মনে করি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং সময় টিভিকেও ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য।
সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।